বাতাসে গুনগুন এসেছে ফাল্গুন। সঞ্জনা আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর একটা দামি সিকোয়েন্স ড্রেস পরে তৈরি হতে শুরু করে। সে গুনগুন করে গান করে এবং মেকআপ করতে থাকে। এমন সময় সঞ্জনার বৌদি তৃপ্তি ঘরে আসে, কিন্তু সঞ্জনার মুখে এরকম গান শুনে তৃপ্তি চমকে ওঠে। বাবা, তা ফাল্গুন তো এখনো এসে পৌঁছালো না, মনে খুব রং লেগেছে মনে হচ্ছে। যাই হোক, আমি তোমার কাছে একটু ফাউন্ডেশন ধার চাইতে আসলাম। আসলে আমি আর তোমার দাদা ভাবছি একটু বাইরে বেরোবো, কিন্তু আমার ফাউন্ডেশনটা শেষ হয়ে গেছে। ও সো সরি বৌদি, আসলে আমার কাছে না ওই চিপ ফাউন্ডেশনটা নেই, ওটা শেষ হয়ে গেছে। এখন আমি শার্লেট টিলবারির ফাউন্ডেশন ইউজ করি, কিন্তু আমি তো ফাউন্ডেশনটা তোমাকে দিতে পারবো না, কারণ ওটা তো অনেক এক্সপেন্সিভ। ওরে বাবা, শার্লেট টিলবারির ফাউন্ডেশন তো অনেক দাম। এত টাকা দামের ফাউন্ডেশন তুমি কিনলে কি করে? মা তো তোমাকে এত টাকা পকেট মানি দেয় না, তুমি নিজেও তো কিছু ইনকাম করো না, তাহলে? ওহ বৌদি, তুমি ভীষণ বোরিং। এটা আমাকে রজত গিফট করেছে। আমার নিজের টাকা ইনকাম করার কোনো দরকার নেই। যেখানে আমার বয়ফ্রেন্ড আমাকে রানীর মতো করে রাখে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার নিজের টাকা ইনকাম করতে চাওয়া মোটেই স্যুট করে না। কিন্তু এই তো কয়েকদিন আগে তোমার বয়ফ্রেন্ড তোমাকে একটা দামি সোনার আংটি, স্কুটি, আইফোন, ডায়মন্ড নেকলেস গিফট করলো। এখন আবার এত দামি একটা ফাউন্ডেশনও কিনে দিয়েছে। কিন্তু তোমার বয়ফ্রেন্ড তো একটা ফ্যাক্টরিতে কাজ করে, তাহলে ও এত টাকা পাচ্ছে কি করে? তোমার দাদা তো এমএনসিতে জব করে, তবুও আমাকে এত দামি ফাউন্ডেশন কিনে দিতে পারবে না। সো স্যাড। তোমার যদি আমার মতো বয়ফ্রেন্ড থাকতো, তাহলে সেও তোমাকে এরকম দামি দামি গিফট দিত। শোনো, আমার বয়ফ্রেন্ড ফ্যাক্টরিতে কাজ করুক বা অফিসে যাক, তাতে যায় আসে না। সে যদি আমাকে ভালোবাসে, তাহলে আমার জন্য সবকিছুই করতে রাজি। এইদিকে তোমার বর এমএনসিতে চাকরি করা সত্ত্বেও তোমাকে দামি কিছু গিফট করতে না পারলে, দ্যাটস নট মাই প্রবলেম। এই বলে সঞ্জনা হিল জুতা পরে গটগট করে তৃপ্তির সামনে দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চলে যায়। সঞ্জনার এরকম ব্যবহার দেখে তৃপ্তির ভীষণই খারাপ লাগে। সঞ্জনা কত ভালো, ওর বয়ফ্রেন্ড কত দামি দামি জিনিসপত্র ওকে গিফট করে। এদিকে আমার বর আমাকে এত দামি জিনিসপত্র গিফট করতে পারে না। আজকে আমি আমার বরকে ধরবো, আমাকেও এরকম দামি দামি জিনিসপত্র গিফট করতে হবে। এই মনে করে তৃপ্তি সেদিন আকাশের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। বেচারা আকাশ যখন বাড়িতে ফিরে আসে, তখন এই শোনো, আজকে তুমি আমার সঙ্গে দোকানে চলো। আমাকে একটা ব্র্যান্ড নিউ আইফোন 7 প্রো ম্যাক্স, একটা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, একটা ম্যাকবুকের ল্যাপটপ, একটা ডায়মন্ডের নেকলেস আর ব্র্যান্ডেড মেকআপ কিনে দেবে, চলো। আহ বাবা রে, তুমি যে ডিমান্ড করে বসলে, তাতে তো মনে হয় আমাকে নিজেকেই বিক্রি করতে হবে। দেখো, আমার কাছে অত টাকা নেই, আমি তোমাকে বলেইছি একটু বুঝে শুনে খরচা করতে হবে, তা না হলে বছরের শেষে আবার আমি তোমাকে দামি গিফট দিতে পারবো না। তোমার লজ্জা করে না? তোমার বোনের বয়ফ্রেন্ড একটা ফ্যাক্টরিতে মাত্র 20,000 টাকা মাহিনা চাকরি করে, তবুও তোমার বোনকে কত কিছু কিনে দিতে পারছে, আর তুমি আমার বড় হয়ে আমার সামান্য আবদারগুলো মেটাতে পারছো না। তোমার তো প্রত্যেক মাসে অন্তত 1 লক্ষ টাকা করে স্যালারি ঢোকে। দেখো, আমার পেছনে টাকা না উড়িয়ে অন্য কারোর পেছনে টাকা ওড়াচ্ছ না তো? ছি ছি তৃপ্তি, তুমি আমাকে সন্দেহ করতে পারলে? তুমি তো জানো আমি নতুন একটা বাড়ি বানাচ্ছি, তার জন্য লোন নেওয়া আছে। সেই লোনটা তো আমাকে শোধ করতে হবে, তারপর আমাদের ফিউচারের জন্য টাকা পয়সাও জমাতে হবে। এইভাবে তোমার সমস্ত দামি গিফটের শখ পূরণ করতে থাকলে আমি তো দুদিনেই ভিখারি হয়ে যাব। থাক, হয়েছে। এক্সকিউজ দেওয়ার হলে অনেক কিছুই দেওয়া যায়। তোমাকে বুঝতে আমার আর বাকি নেই। তুমি ওই টাকাগুলো গলায় ঝুলিয়ে রেখে দাও। আমাকে বিয়ে না করে টাকাকে বিয়ে করলেই তো পারতে। এই বলে তৃপ্তি সেখান থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ বাদেই সঞ্জনা বাড়িতে ঢোকে। সঞ্জনা আজকে আবার তার বয়ফ্রেন্ডের থেকে একটা লুইন ভিনের ব্যাগ গিফট পায়। সেটা নিয়েই সঞ্জনা বারবার ফ্লেক্স করতে থাকে। বৌদি, লুক এট মাই ব্যাগ, দেখো কতটা সুন্দর লাগছে। আমি তো ভাবতেই পারিনি আমার বয়ফ্রেন্ড আমাকে 5 লক্ষ টাকা দিয়ে ব্যাগটা কিনে দেবে। ও হ্যাঁ, সাথে একটা জিমিচুর হিলসও কিনে দিয়েছে। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না আমার বয়ফ্রেন্ড আমাকে কতটা প্যাম্পার করে। হ্যাঁ, বেশ ভালো লাগছে, তোমাকে খুব সুন্দর মানিয়েছে গো। হ্যাঁ, সে তো মানাবেই, বাট তোমাকে দেখে আমার ভীষণ মায়া লাগে জানো তো। আমাকে দেখো, বিয়ের আগেও কি সুন্দর প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছি, কিন্তু তুমি এত বড়লোক ছেলেকে বিয়ে করেও প্রিন্সেস ট্রিটমেন্ট তো দূরের কথা, নর্মাল ট্রিটমেন্টও পাচ্ছ না। এনিওয়ে, কালকে আমার বয়ফ্রেন্ড বলেছে আমাকে একটা গাড়ি গিফট করবে। ওই গাড়িতে করে আমি আর তুমি না হয় বেড়াতে যাব।
এই বলে সঞ্জনা তৃপ্তির মনে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে কেটে পড়ে। তৃপ্তি এমনিতেই নিজের স্বামীর উপর রেগে থাকে, তার উপর সঞ্জনার কথা শুনে তার আগুনে যেন পেট্রোল পড়ে। তৃপ্তি মনে মনে ভীষণই রেগে যায়, কিন্তু সে কি করবে কিছুই ভেবে পায় না। কিন্তু অন্যদিকে সঞ্জনা মনে মনে খুবই আনন্দ পায়। আসলে সঞ্জনার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, তারা প্রত্যেকে সঞ্জনাকে কিছু না কিছু গিফট দিত। কিন্তু বাড়িতে সঞ্জনা তার অনেকগুলো বয়ফ্রেন্ড থাকার ব্যাপারটা একেবারে লুকিয়ে রাখে। তার বাড়িতে সবাই জানে তার হয়তো কেবলমাত্র একটাই বয়ফ্রেন্ড আছে, আর সেই বয়ফ্রেন্ডই হয়তো সঞ্জনাকে প্রত্যেকদিন দামি দামি উপহার দেয়। দেখতে দেখতে এভাবেই 2-1 দিন কেটে যায়। একদিন সঞ্জনা বেরিয়ে যাওয়ার পর দরজায় নক পড়লে তৃপ্তি গিয়ে দরজা খুলে দেখে একটা ছেলে অনেক বড় গোলাপের বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। হাই, আমি অনন্ত। তুমি নিশ্চয়ই সঞ্জনা হবে। আমি তোমাকে বলেছিলাম না আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো। দেখো, ঠিক তোমার দেওয়া ঠিকানায় চলে এসেছি। ও হ্যাঁ, আর এই নেকলেসটা তোমার জন্য। এই বলে অনন্ত একটা বড় সোনার নেকলেস বের করে তৃপ্তির সামনে ধরে। তৃপ্তি অত সুন্দর সোনার নেকলেস দেখে খুবই খুশি হয়। এমন সময় তৃপ্তির মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। তৃপ্তি অনন্তর সামনে সঞ্জনা সেজে নাটক করতে শুরু করে। ও মাই গড, তুমি আমার জন্য এত সুন্দর একটা নেকলেস এনেছো, আমি তো ভাবতেই পারছি না। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি আমার সঙ্গে এভাবে বাড়িতে দেখা করো না, আমার বাড়িতে প্রবলেম হতে পারে। তুমি আমার সঙ্গে ফোনে কথা বলবে, কেমন? মানে আমি তো তোমার সঙ্গে ফোনে কথা বলতাম, কিন্তু গত 1 মাস হলো তুমি আমাকে ব্লক করে দিয়েছো। আসলে 1 মাস আগে আমার চাকরি চলে যায়, তারপর জানি না হঠাৎ করে তুমি আমাকে ব্লক করে দিলে। তাই আমি অনেক কষ্ট করে তোমার ঠিকানা খুঁজে এই গিফটটা নিয়ে এলাম। আমি ভাবলাম তুমি হয়তো আমার উপর রাগ করে আছো। নিশ্চয়ই কোথাও একটা গোলমাল হচ্ছে। কালকেই তো সঞ্জনা ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটে গিয়েছিল। একে যদি 1 মাস আগে ব্লক করে থাকে, তাহলে কালকে কার সঙ্গে ডেটে গেল? আবার আজকেও তো একজনের সঙ্গে বেরিয়েছে। মনে হচ্ছে সঞ্জনার একটার বেশি বয়ফ্রেন্ড আছে, ও নিশ্চয়ই কিছু লুকিয়ে রাখছে। তৃপ্তি সেদিনের মতো অনন্তকে বাড়িতে পাঠিয়ে দেয়, আর সেই সঙ্গে তাকে ভালো করে জানিয়ে দেয় সে যেন কোনোদিনও সঞ্জনার সঙ্গে বাড়িতে দেখা করতে না আসে। সেই সাথে তৃপ্তি সেই সোনার নেকলেসটা নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে সঞ্জনা প্রত্যেক দিনের মতো আজকেও আরো দামি দামি গিফট নিয়ে বাড়িতে ফিরে আসে। বৌদি, তোমাকে বলেছিলাম না আমার বয়ফ্রেন্ড আমাকে একটা গাড়ি গিফট করবে? যাও একবার বাইরে গিয়ে দেখো, একটা হোয়াইট কালারের BMW দাঁড়িয়ে আছে। আমি জানি তুমি বাবার জন্মে BMW দেখোনি, সেই জন্যই ভাবছি তোমাকে নিয়ে একবার রাইডে যাব। আচ্ছা সঞ্জনা, তুমি একটা সত্যি কথা বলো তো, এত গিফট তুমি কোথা থেকে পাচ্ছ? কিছু তো একটা সিক্রেট আছে। একজনের পক্ষে এতগুলো গিফট দেওয়া মোটেই সম্ভব নয়, তাও আবার যে কিনা ফ্যাক্টরিতে কাজ করে সেরকম একটা ছেলের পক্ষে এত দামি দামি উপহার দেওয়া কি সম্ভব? আমার মনে হচ্ছে তোমার অনেকজন আছে যারা তোমাকে গিফট দেয়। তো আমাকে যেই গিফট দিক, তোমার এত ফাটছে কেন? আসলে তোমাকে তো গিফট দেওয়ার কেউ নেই, তাই তোমার জ্বলে যাচ্ছে, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। যাই হোক, দেখো জলো আর লুচির মতো ফলো। এই শুনে তৃপ্তি খুবই রেগে যায়, আর সে তখনই তার শাশুড়ি মাকে বলে, মা এই দেখুন, আজকে বাড়িতে একটা ছেলে সোনার নেকলেস গিফট করতে এসেছিল। প্রত্যেকদিন সঞ্জনা এরকম দামি দামি গিফট কার কাছ থেকে নিচ্ছে আমরা তো কিছুই জানি না। তারপর সঞ্জনা আমাদেরকে মিথ্যা কথা বলছে। আপনার কি মনে হয় না আপনার মেয়েকে এবার একটু শাসন করা উচিত? আহ বৌমা, সঞ্জনা তো বলছে ওর বয়ফ্রেন্ড ওকে গিফট করেছে, তাহলে তোমার এত অসুবিধা হচ্ছে কেন? আমার তো বেশ ভালোই লাগছে। এই চল, তোর BMWটা করে একটু ঘুরে আসি। এই বলে রুমা দেবী দিব্যি নাচতে নাচতে গাড়িতে করে ঘুরতে চলে যায়। এদিকে তৃপ্তি কি করবে বুঝে উঠতে পারে না। পরের দিন তৃপ্তি বাজারে যাবে এমন সময় বেশ কয়েকজন মহিলা তৃপ্তিকে ঘিরে ধরে। তুমি ওই সঞ্জনার বৌদি তাই না? দেখো, তোমার ননদকে একটু সামলাও। আমার ছেলে যা টাকা ইনকাম করে সবই তো তোমার ননদের পেছনে ঢেলে দিচ্ছে। তোমার ননদ যদি নিজে থেকে না সরে যায় তাহলে কিন্তু এবার আমরা পুলিশে কমপ্লেন করব। হ্যাঁ তাই তো, আমার ছেলেটারও তো কদিন আগে শুধু টাকা নয় মাথাটাও খেয়েছে, ওকে পুরো নিঃস্ব করে রেখে দিয়েছে। শুধু একজনের সাথে নয়, তোমার ননদ অন্তত 10 জনের সঙ্গে ঘুরে বেড়ায়। পাড়া প্রতিবেশী এভাবে তৃপ্তিকে অনেক আজে বাজে কথা শুনিয়ে দেয়, কিন্তু তৃপ্তির কিছু করার থাকে না। তৃপ্তি যতবারই সেই ব্যাপারে সঞ্জনাকে কিছু বলতে যায়, সঞ্জনা ততবারই তার বৌদির কথাই পাত্তা দেয় না। কিন্তু প্রত্যেকদিন দামি দামি গিফটে সঞ্জনার বাড়িঘর একেবারে ভরে যেতে থাকে। একদিন
শোনো সঞ্জনা, আমি বাড়িতে তোমার কথা বলেছি। আমার বাবা মা তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে গেছে। ওনারা আজকে বিকেলবেলা তোমাদের বাড়িতে দেখা করতে যেতে চান। তুমি কিন্তু তোমার বাড়িতে জানিয়ে রেখো, কেমন? এই মরেছে, রাজীব আবার আমাকে বিয়ে করতে চাইছে। কিন্তু রাজীব তো মাত্র 40,000 টাকা মাহিনা পায়। এর থেকে ভালো আমি অভ্রর মতো রিচ কাউকে বিয়ে করব। অভ্রর বাবার তো ব্যবসা আছে, প্রচুর টাকা পয়সা। যে কোনোভাবেই হোক এখন রাজীবকে রিজেক্ট করতে হবে। সঞ্জনা মনে মনে এমনই ভাবনা চিন্তা করার পর বলে, মানে রাজীব, আমার না বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে জানো। তাই আমার পক্ষে তোমাকে আর বিয়ে করা সম্ভব হবে না। এমনিতেও আমার মা কোনোদিনও আমাদের সম্পর্কটা মেনে নিতে চায়নি। তাই আমার কিছু করার নেই গো। এই বলে সঞ্জনা রাজীবকে রিজেক্ট করে দেয়। কিন্তু কয়েকদিনের মধ্যে সঞ্জনা ভুল করে অভ্রর সঙ্গে একটা সেলফি স্ট্যাটাসে পোস্ট করে, যার ফলে সেটা রাজীব সহ সঞ্জনার অন্যান্য বয়ফ্রেন্ড সবাই দেখতে পেয়ে যায়। যার ফলে তারা সবাই মিলে সঞ্জনাকে ফোন করতে থাকে কিংবা মেসেজ করতে থাকে। কি, তুমি আমাকে চিট করছিলে? এই ছেলেটাকে? ও, এবার আমি ভালো মতো বুঝতে পেরেছি। এই ছেলেটার জন্যই তুমি আমাকে রিজেক্ট করেছো, তাই না? তোমাকে তো কিছুদিন আগেই আমি একটা গোল্ডেন নেকলেস বাড়িতে দিয়ে এলাম, তারপরেও তোমার মন ভরেনি, আবার এই ছেলেটার পেছনে পড়েছো। তুমি এইভাবে আমার মন ভাগলে? আমি তোমার থেকে এটা কখনোই আশা করিনি। আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি আমার সাথে এরকম ব্যবহার করলে। দাঁড়াও, তোমাকে শাস্তি পেতেই হবে। এ কি, আমি তো আমার সবকটা বয়ফ্রেন্ডকে স্ট্যাটাস থেকে হাইড করে রেখেছিলাম। এরা সবাই তাহলে আমার স্ট্যাটাস একসঙ্গে দেখলো কি করে? আমি তো শুধু যার ছবি পোস্ট করতাম তার সঙ্গে স্ট্যাটাসটা শেয়ার করতাম। আসলে তৃপ্তি সঞ্জনার ফোন নিয়ে চুপি চুপি তার স্ট্যাটাসটা পাবলিক করে রেখে দেয়, যার ফলে সঞ্জনার যত বয়ফ্রেন্ড ছিল সবাই তৃপ্তি এবং অভ্রর ছবি দেখে ফেলে। যার ফলে তারা সবাই বুঝে যায় সঞ্জনা এতদিন পর্যন্ত শুধুমাত্র তাদেরকে ধোঁকা দিয়েছে। তাই তারা সবাই একসঙ্গে সঞ্জনার বাড়িতে চলে আসে। এই যে আমার গাড়ির চাবিটা দাও, তা নাহলে তোমার থোতা মুখ মেরে ভোতা করতে আমার বেশি সময় লাগবে না বলে দিলাম। আর আমার গোল্ডের চেন আর যতগুলো দামি দামি চকলেট তোমাকে আমি খাইয়েছি সবগুলো সুদে আসলে ফেরত দিতে হবে। ফালতু মেয়ে কোথাকার! আমি যদি জানতাম তুমি এতটা চিপ, তাহলে আমি কখনোই তোমার সঙ্গে ডেট করতাম না। আমার দামি দামি ব্যাগ, জামা কাপড় সমস্ত কিছু ফেরত দাও। শুধু তাই নয়, এই গোল্ড টিকারটাকে আমি জেলে পাঠাবো। না না, আমি তোমাদের সবার কাছে হাত জোড় করে বলছি, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম কাজ করব না। তোমরা দয়া করে আমাকে জেলে পাঠিও না। আমি তোমাদের সব গিফট ফেরত দিয়ে দেব। সঞ্জনা এই বলে অনেক কাকুতি মিনতি করলে অবশেষে রাজীব, সায়ন এবং বাকিরা সঞ্জনাকে ক্ষমা করে দেয়। তারা সঞ্জনার প্রতি দয়া করে তাকে জেলে পাঠায় না, কিন্তু সঞ্জনার কাছ থেকে তারা সমস্ত গিফটগুলো ফিরিয়ে নিয়ে চলে যায়। যার ফলে সঞ্জনার ঘর পুরো ফাঁকা হয়ে যায়। সঞ্জনা বেচারা আর এই ঘটনার পর থেকে কাউকে মুখ দেখাতে পারে না। এভাবে শুধুমাত্র তৃপ্তির জন্য সঞ্জনার সিক্রেট গিফটের রহস্য একেবারে ফাঁস হয়ে যায়। সঞ্জনা তার পরিবারের লোকজনের কাছেও আর মুখ দেখাতে পারে না। রামমোহন তার স্ত্রী লতিকা এবং 4 মেয়ে রিমি, তিতলি, মেঘা এবং টিনার সঙ্গে বাস করত। লতিকার সবচেয়ে ছোট মেয়েটির বয়স ছিল মাত্র 2 বছর, আর এখন সে আবারও 5 মাসের গর্ভবতী ছিল। কারণ রামমোহনের ছেলে সন্তানের বড়ই আশা ছিল। এমন করে করে আর কত মেয়ে নেব আমরা? আমি তোমাকে কতবার বলেছি, তুমি আমার কথা কিছুতেই শোনো না। আগে থেকেই আমাদের 4 মেয়ে আছে, তাদের কথা তুমি একবারও ভাবছো না। ওদেরকে ঠিকভাবে মানুষ করতে হবে তো। মেয়ে মানুষ করতে হবে সেটা তোকে চিন্তা করতে হবে না, বুঝেছিস? আমার টাকা পয়সা কোনো জিনিসের অভাব নেই। আমার যা জমি জায়গা সম্পত্তি আছে, আমি 4টে কেন 10টা মেয়েকেও মানুষ করতে পারবো, বুঝলি? কিন্তু বছরের পর বছর বাচ্চা নিয়ে আমার শরীরের অবস্থা ভালো নেই। ডাক্তার বারবার করে আমাকে এই বাচ্চাটা নিতে বারণ করেছিল। আর তাছাড়া আমার যদি এবারও মেয়ে হয়, আর কতদিন ছেলের আশা করবে তুমি? এভাবে বাচ্চা নিতে নিতে তো মরেই যাবো একদিন আমি। মরে যা, কোনো অসুবিধা নেই আমার শুধু ছেলে চাই, ছেলে। এবার যদি তোর ছেলে না হয় আমি তোকে এই বাড়ি থেকেই বের করে দেব, আর আমি অন্য বিয়ে করব, বুঝেছিস? অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, আর নয়। এ তুমি কি বলছো? আমার ছেলে না হলে তুমি অন্য বিয়ে করবে? এটা তুমি বললে কিভাবে? আর তাছাড়া ছেলে হচ্ছে না, এতে আমার কি দোষ বলো? রামমোহন এমনই ছিল, সে কোনো কথাই বুঝতে চাইতো না। তার জীবনে যেন একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো পুত্র সন্তানের বাবা হওয়ার। তাই সে লতিকার উপর সবসময় মানসিকভাবে অত্যাচার করত। লতিকা সবসময় উপরওয়ালার কাছে প্রার্থনা করত, হে উপরওয়ালা, তুমি রক্ষা করো। আমার কিছু হয়ে গেলে আমার 4টে মেয়ের কি হবে? আর যে এখনো পৃথিবীতে আসেনি তারই বা কি হবে? আমার যদি ছেলে না হয় তাহলে কি হবে এবার?
লতিকা অনেক প্রার্থনা করেছিল উপরওয়ালার কাছে, কিন্তু উপরওয়ালা হয়তো তার প্রার্থনা স্বীকার করেনি। লতিকার আবারও একটা মেয়ে হয়, কিন্তু লতিকাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। বাচ্চা প্রসব করার পরই সে মারা যায়। রামমোহন হসপিটাল থেকে তার বাচ্চা মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে। তার স্ত্রী মারা গেছে জেনেও তার মনে বিন্দুমাত্র কোনো দুঃখ কষ্ট ছিল না, কিন্তু তার 4 মেয়ে তাদের মাকে হারিয়ে পাগলের মতো কান্নাকাটি করছিল। এই তোরা কাঁদছিস কেন? হ্যাঁ, যে যাওয়ার তো সে চলেই গেছে, তোরা চিন্তা করিস না। তোদের মা লাগবে তাই তো? আমি তোদের জন্য খুব তাড়াতাড়ি একটা নতুন মা নিয়ে আসবো, বুঝলি? রামমোহনের 4 মেয়ের মধ্যে সবচেয়ে বড় মেয়ের বয়স ছিল 10 বছর। তাই তার ছোট মেয়েগুলো তার কথা কিছু না বুঝলেও বড় মেয়ে রিমি সবটাই বুঝতে পারত। রামমোহন তার কথা মতো কয়েকদিনের মধ্যেই প্রিয়াঙ্কা নামে একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। প্রিয়াঙ্কা একটি অবিবাহিত মেয়ে ছিল। রামমোহনের আগে থেকেই 5টি মেয়ে আছে জেনেও সে তাকে খুশি খুশি বিয়ে করতে রাজি হয়েছিল, শুধুমাত্র তার বিশাল সম্পত্তির লোভে পড়ে। এই দেখ, আমি তোদের জন্য নতুন মাকে নিয়ে এসেছি। দেখ দেখ প্রিয়াঙ্কা, আমার 5 মেয়ের যেন কোনো কষ্ট না হয়, ওরা যেন ওদের মায়ের অভাব না বুঝতে পারে, বুঝেছো? তুমি চিন্তা করো না, তোমার মেয়ে মানেই তো আমার মেয়ে। রিমি, দাও তোমার ছোট বোনকে আমার কোলে দাও। আজ থেকে একে মানুষ করার দায়িত্ব আমার। না, আমি দেব না। তুমি আমাদের সৎ মা, তুমি আমাদের নিজের মা নও। আমি দেব না আমার বোনকে। এটা শুনে রামমোহন খুব রেগে যায়। এই কি বললি? কি বললি তুই? তোর এত বড় সাহস? দাঁড়া, দেখাচ্ছি মজা। না না, তুমি মেয়ের গায়ে হাত দেবে না, খবরদার। আজকে তো এই বাড়িতে আমার প্রথম দিন, আমাকে সময় দাও, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। রামমোহন প্রিয়াঙ্কার কথা শুনে শান্ত হয়। বেশ কয়েকদিন বাড়িতে থাকার পর রামমোহন প্রিয়াঙ্কা এবং তার মেয়েদের বিদায় জানিয়ে ব্যবসার কাজে বেরিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত রামমোহন আর বাড়িতে ফিরে আসতে পারেনি। রাস্তায় যেতে যেতে একটা কার অ্যাক্সিডেন্টে রামমোহন মারা যায়। তার ডেড বডি পুলিশ তাদের বাড়িতে দিয়ে যায়। রিমি এবং তার বাকি 4 বোন তাদের বাবাকে হারিয়ে খুব কান্নাকাটি করতে থাকে। এই, এবার কান্নাকাটি বন্ধ কর। তোরা বড়ই অপয়া। প্রথমে নিজের মাকে খেয়েছিস, আর এখন আবার নিজের বাপকেও খেয়েছিস। তোর বাবা গেল তো গেল, আর 5 পঙ্গপালকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেল। অপয়া আমরা নয়, অপয়া তুমি। তুমি আসার কিছুদিন পরই আমার বাবা মারা গেছে। প্রিয়াঙ্কা খুব রেগে গিয়ে রিমিকে মারধর করে। বেশি বড় বড় কথা, তাই না? এই নে ধর, তোর বোনকে ধর। মানুষ করবি বলছিলি না? নে ধর, আমিও দেখি কিভাবে একে মানুষ করতে পারিস। এই বলে প্রিয়াঙ্কা ছোট্ট রিঙ্কিকে রিমির কোলে দিয়ে চলে যায়। রামমোহন মরে গেছে, এতে আমার বরং লাভই হয়েছে। আমি তো ওকে বিয়ে করেছিলাম শুধুমাত্র সম্পত্তির লোভে। আমি এত তাড়াতাড়ি সম্পত্তির মালকিন হয়ে যাব ভাবতেও পারিনি। রামমোহনের সমস্ত সম্পত্তি আমি বিক্রি করে বিদেশে চলে যাব, আর একটা বিদেশি ছেলেকে বিয়ে করব। আমার মতো সুন্দরী রমণীকে দেখে এমনিও যে কেউ পাগল হয়ে যাবে। হে 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 হে। প্রিয়াঙ্কা মনে মনে নানান রকম চিন্তা ভাবনা করে পরের দিন উকিলের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে, না ম্যাডাম, আপনি এই সম্পত্তি বিক্রি করতে পারবেন না, কারণ আপনার হাজবেন্ড ওনার সমস্ত সম্পত্তি ওনার 3 মেয়ের নামে করে গেছেন। উনি যদি এটা না করতেন তাহলে ওনার অবর্তমানে ওনার স্ত্রী অর্থাৎ আপনি ওনার সম্পত্তির মালিক হতেন। কি মেয়েদের নামে করে গেছে? আচ্ছা, মেয়েদের নাম থেকে আমার নামে করা যাবে তো? না, যাবে না। ওরা এখন ছোট, ওদের বয়স 18 বছর হওয়ার পর ওরা পাওয়ার অফ অ্যাটর্নি পাবে। তারপর আপনি ওদের কাছ থেকে সম্পত্তি ট্রান্সফার করতে পারবেন, তার আগে নয়। বড় মেয়ের বয়স তো এখন 11 বছর, তাই আপনাকে এখনো 7 বছর অপেক্ষা করতে হবে, বুঝেছেন? এসব শুনে প্রিয়াঙ্কা নিরাশ হয়ে পড়ে। সে বাড়ি ফিরে আসে। 7-8 বছর সম্পত্তির জন্য অপেক্ষা করতে হবে। তোর ভেবেছিলাম এক, আর হলো আর এক। এখন এই 5 পঙ্গপালকে কিভাবে সহ্য করি? এদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াবো কি করে? কিছু একটা তো করতেই হবে আমাকে। আমি এখানে রানী হয়ে থাকতে এসেছিলাম, আর রানী হয়েই থাকবো। প্রিয়াঙ্কা সারা রাত ধরে নানান চিন্তা ভাবনা করতে থাকে। পরের দিন সকালবেলা, মা, দুধ শেষ হয়ে গেছে। রিঙ্কি খিদের জ্বালায় খুব কাঁদছে, আর এদেরও খুব খিদে পেয়েছে। ঘরে তো কোনো খাবার নেই। খাবার থাকবে কিভাবে? তোদের বাপ তো পটল তুলেছে। বাপ ইনকাম করে নিয়ে আসতো, আর তোরা তো বসে বসে গিলতিস। এখন তো আর তোদের বাবা নেই। তোরা কি ভাবলি
আমি কাজ করে টাকা ইনকাম করে নিয়ে এসে তোদের খাওয়াবো? আমি তোদের সৎ মা, নিজের মা নয়, ভুলে গেছিস? তাহলে এবার কি হবে? আমরা খাবো কি সবাই? কেন, তোরা 5 বোন কি করতে আছিস? তোরা টাকা ইনকাম করে আনবি, তারপর খাওয়া পাবি। আমরা টাকা কিভাবে ইনকাম করব? আমরা তো খুব ছোট, আমাদের কেউ কাজ দেবে না। ছোট বলেই তো তোদের আমি ইচ্ছা মতো কাজে লাগাতে পারবো। তোদের কেউ কাজ দেবে না, আমি তোদের কাজ দেব। রান্নাঘর থেকে 4 জনে 4টে বাসন বাটি নিয়ে বেরিয়ে পড়। রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে নিয়ে আসবি। না, আমরা ভিক্ষা করব না, আমরা কেউ এই কাজটা করব না। তুমি খুব খারাপ। ও তাই, তোরা ভিক্ষা করবি না? আমি জানতাম তোরা ভালো কথা শুনবি না। দে দেখি, রিঙ্কিকে আমার কোলে দে। হ্যাঁ, এইবার আসল কথা হবে। রিঙ্কি আমার কাছেই থাকবে। তোরা 4 জনে যতক্ষণ না ভিক্ষা করে টাকা নিয়ে আসবি, রিঙ্কি এভাবেই খিদের জ্বালাই কাঁদতে থাকবে। টাকা আনবি, তারপর রিঙ্কিকে আমি দুধ খাওয়াবো, তাও আবার নিজের হাতে। না মা, এমন করো না দয়া করে। রিঙ্কির খুব খিদে পেয়েছে, ওকে দাও আমার কাছে। আমরা থাকবো না এখানে, চলে যাব এখান থেকে। রিঙ্কিকে দিয়ে দাও। অত সহজ নয়। এখন থেকে 10 বছর পর্যন্ত, তোদের 3 বোনের 18 বছর না হওয়া পর্যন্ত তোদের 3 জনকে এখানেই থাকতে হবে, আমার কাছে, তোদের সৎ মায়ের কাছে। শিগগিরই যা আর ভিক্ষা করে নিয়ে আয়। যা বলছি কর, না হলে কিন্তু আমি রিঙ্কির গলা টিপে শেষ করে দেব। না না, তুমি এমন করবে না দয়া করে। তুমি যা বলবে আমরা তাই করব। রিঙ্কিকে কিচ্ছু করো না। বলো আমাদের কি কি করতে হবে? প্রিয়াঙ্কা রিমি, তিতলি, মেঘা এবং টিনাকে ভালো করে বুঝিয়ে ভিক্ষা করতে পাঠিয়ে দেয়। প্রিয়াঙ্কা তাদের নিজের এলাকা থেকে দূরে ভিক্ষা করতে পাঠায়, আর তারা যেন কাউকে কিছু না বলে সেটাও ভালো করে তাদের বুঝিয়ে দেয়। 4 বোন কাঁদতে কাঁদতে ভিক্ষা করা শুরু করে। দয়া করে আমাদের কেউ সাহায্য করো, আমাদের কেউ সাহায্য করো। আমাদের বাবা মা কেউ নেই, আমাদের সাহায্য করো কেউ। আমাদের খুব খিদে পেয়েছে, কেউ আমাদের 1 টাকা 2 টাকা দাও না। আমাদের একটা ছোট বোন আছে, ও খুব কাঁদছে, ওকে আমরা দুধ খাওয়াবো। দয়া করে সবাই টাকা দাও। এভাবেই 4 বোন স্টেশনের পাশে সবার কাছে ভিক্ষা চাইতে থাকে। অনেকেই দয়া মায়া দেখিয়ে তাদের টাকা দিয়ে যাচ্ছিল, আবার অনেকেই তাদেরকে দেখে পাত্তা না দিয়ে চলে যাচ্ছিল। সারাদিন ভিক্ষা করার পর সন্ধেবেলা তারা বাড়ি ফিরে আসে। দেখি দেখি কত টাকা হয়েছে। মাত্র 220 টাকা, এত কম? 4 জন মিলে ভিক্ষা করলি, একদিনে 500 টাকাও হলো না। আজকে না খেয়ে থাকবি সবাই। রোজ 500 করে টাকা চাই আমার, বলে দিলাম। এমন করো না মা, আমাদের খুব খিদে পেয়েছে। আজকে আমাদের খেতে দাও, আমরা কাল থেকে ভালো করে ভিক্ষা করে আনবো। রিঙ্কি কত কাঁদছে, ওকে আগে দুধ দাও। প্রিয়াঙ্কা খুবই নির্দয় ছিল। সে রিঙ্কিকে দুধ খাইয়ে দিলেও বাকি 4 মেয়েকে কিছুই খেতে দেয় না। পরের দিন তারা 500 টাকা নিয়ে এলে তবেই তাদের খেতে দেওয়া হয়। এভাবে প্রিয়াঙ্কা বাবা মা মরা অনাথ 5 মেয়েকে কাজে লাগিয়ে প্রত্যেকদিন মোটা টাকায় ইনকাম করত আর আরাম বিলাসবহুলে জীবনযাপন করত। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন বিজয় নামে একটি পুলিশ অফিসার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রিমি এবং তার 3 বোনকে ভিক্ষা করতে দেখে তার খুব মায়া হয়। সে তাদের কাছে এসে বলে, এই নাও খাবার, তোমাদের খিদে পেয়েছে তো, নাও খেয়ে নাও। ধন্যবাদ কাকু, দয়া করে কিছু টাকা দিন এবার। আমাদের খাবার লাগবে না, আমাদের টাকা দরকার। 500 টাকা দরকার, না হলে রিঙ্কিকে দুধ দেবে না। মানে কি বলছো তুমি? রিঙ্কিটাকে 500 টাকা কি করবে তোমরা? এই তিতলি, কি বলছিস তুই? চুপ কর। কিছু না কাকু, কিছু না। রিমি ভয় পেয়ে তার বোনদের নিয়ে বাড়ি চলে আসে। 500 টাকা বাড়িতে না নিয়ে আসায় প্রিয়াঙ্কা খুব রেগে গিয়ে 4 বোনকে খুব মারধর করতে থাকে। পুলিশ অফিসার বিজয়বাবু তাদের পেছন পেছন এসে সবটাই বাইরে থেকে লক্ষ্য করছিল। কি করছেন? থামুন বলছি। ছি, আপনার লজ্জা করে না? এভাবে বাচ্চা মেয়েদের ভিক্ষা করাচ্ছেন? পুলিশকে দেখে প্রিয়াঙ্কা খুব ভয় পেয়ে যায়। বিজয়বাবু রিমিকে ভয় দেখালে সে সব সত্যি কথা বলে দেয়। বিজয়বাবু কয়েকটা মহিলা পুলিশকে ডেকে প্রিয়াঙ্কাকে ধরে নিয়ে চলে যায়। পরের দিন বিজয়বাবু রিমির কাছে আসে।
ভয়ের কিছু নেই রিমি, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আমার ছেলে মেয়ে কেউ নেই, তোমার অসুবিধা না থাকলে তোমার ছোট বোন দুটোকে আমি নিয়ে মানুষ করতে চাই। আর তাছাড়া তোমরা তিনজন এভাবে একা একা কিভাবে থাকবে? আমি তোমাদের তিনজনকে অনাথ আশ্রমে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, চিন্তার কিছু নেই, আমি সবসময় তোমাদের পাশে থাকবো। বিজয়বাবু রিমির ছোট দুটো বোনকে নিজের বাড়িতে নিয়ে চলে যায় আর রিমি, তিতলি ও মেঘাকে অনাথ আশ্রমে ভর্তি করে দেয়। প্রত্যেক মাসে বিজয়বাবু তাদের সঙ্গে দেখা করতে আসতো। শুধু তাই নয়, তাদের পড়াশোনার সমস্ত খরচ বিজয়বাবু বহন করত। এভাবেই বাবা মামারা 5 মেয়ে নিষ্ঠুর, নির্দয়, সৎ মায়ের হাত থেকে রক্ষা পায়।